আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটের জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসর ও সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থেকে বরাদ্দ। কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রধান উপদেষ্টার আহ্বান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চান রাজনীতিবিদরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই জাতীয় বাজেট 2025-26 প্রসঙ্গ। ইতিহাস তৈরি করে জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে অন্যরকম এক রেকর্ডের জন্ম দিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে 24 জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও যথাযথ মর্যাদা দিয়েছেন নীতি দীর্ঘ বক্তৃতায়। ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে দিয়ে লক্ষ্য অর্জন জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের ছোট্ট আনুষ্ঠানিকতার পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 66 পৃষ্ঠার বাজেট বক্তৃতাটি উপস্থাপিত হল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। 2025-26 অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই ব্যয় প্রস্তাব চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। অবশ্য সংশোধিত বাজেট 7,44,000 কোটি টাকার চেয়ে 46,000 কোটি টাকা বেশি। মোট ব্যয় 7,90,000 কোটি টাকার বিপরীতে আয় হবে 5,69,000 কোটি টাকা। এই হিসেবে ঘাটতি থাকে 2,21,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় 5,35,317 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় সবচেয়ে বেশি। 7,90,000 কোটি টাকা কোথায় ব্যয় হবে তা বিশ্লেষণ করলে দেখা যায় এককভাবে জনপ্রশাসনে যাবে 23.5%, এরপর সুদ পরিশোধে 15.4%, শিক্ষায় 14%, পরিবহন ও যোগাযোগে 9%, স্বাস্থ্যে 5.9%, সামাজিক নিরাপত্তায় 5.7%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। উন্নয়ন ব্যয় আগেই চূড়ান্ত হয়েছে 2,45,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 23.9%। এরপর শিক্ষা ও প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, কৃষি এবং স্বাস্থ্যে 7.1%। বাজেটে আয় ধরা হয়েছে 5,69,000 কোটি টাকা। এর বড় অংশ 4,99,000 কোটি টাকা আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
এনবিআর বহির্ভূত কর ১৯,০০০ কোটি, কর ব্যতীত প্রাপ্তি ৪৬,০০০ কোটি আর বিদেশি অনুদান থেকে পাওয়া যাবে ৫,০০০ কোটি টাকা। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘাটতি ২,২১,০০০ কোটি টাকা পূরণের জন্য অর্থ উপদেষ্টা বিদেশি উৎস থেকে পাওয়ার আশা করেছেন ১,০১,০০০ কোটি টাকা। দেশীয় উৎস থেকে আসবে ১,২৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। ইনশাআল্লাহ আমাদের সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল প্রতিগামী মানুষের এক অনুকরণীয় আলোকবর্তিকা। বিটিভিতে পেশ করা বাজেটের কর এবং শুল্ক প্রস্তাবগুলো এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। অনলাইনে মানুষের মতামত নিয়ে ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো বাজেটটি বাস্তবায়ন শুরু হবে ১ জুলাই থেকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটের আকার, লক্ষ্যমাত্রা, জিডিপির হিসাব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়তে বা কমতে পারে এ নিয়ে। বাজেটে শুল্ক কাঠামোর পরিবর্তনে কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে জানাচ্ছেন মাসরুর শাকিল। কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে এবং ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো বিদেশি রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশন ও কম্প্রেসারের দাম বাড়বে। শুল্ক বৃদ্ধির কারণে মেকআপ সামগ্রী, ফেস ওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে। প্লাস্টিকের তৈরি সব ধরনের গৃহস্থালী ও টয়লেট সামগ্রীর ভ্যাট ৭.৫ থেকে ১৫% উন্নীত করায় টেবিলওয়্যার, কিচেনওয়্যার সহ সব ধরনের গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে। নির্মাণ সামগ্রী হিসেবে এমএস রডের উৎপাদন পর্যায়ে আরোপিত কর ২০% বাড়ানো হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়বে নির্মাণ ব্যয়ের উপর। বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাটও বাড়ানো হয়েছে। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের উপর ভ্যাট ১৫% করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর কারণে এই পণ্যটিরও দাম বাড়বে। সব ধরনের স্ক্রু, নাটবল্টু ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাটও বাড়ানো হয়েছে। কটন সুতার কর বাড়ানোর কারণে এই সুতায় তৈরি সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে। চকোলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে। বাড়তে পারে শিশু খেলনার দাম। এছাড়াও বেড়ে যেতে পারে এলইডি লাইটের দাম। সিগারেট, পেপার আমদানির সম্পূরক শুল্ক ১৫০ থেকে ৩০০% উন্নীত করায় সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সাবান ও শ্যাম্পুর উপর ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমাতে দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমছে, এতে বাড়তে পারে দাম। প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি ও রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমার কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে। একই কারণে লিফটেরও দাম বাড়বে। তবে সুখবরও কম নয়। রেফ্রিজারেটর, ফ্রিজের কম্প্রেসরের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি থাকায় দেশি রেফ্রিজারেটর, ফ্রিজ ও কম্প্রেসরের দাম কমবে। পাতা ও ফুল বাকলের তৈরি প্লেট, বাটিসহ সব ধরনের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে। আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে। প্যাকেটজাত তরল দুধ, চিনি, ড্রিঙ্ক ও বিদেশি মাখনের দাম কমতে পারে। সাধারণ মোটর কার ও অ্যাম্বুলেন্সের ভ্যাট অব্যাহতি বজায় থাকায় এসব পণ্যের সেবার দাম কমতে পারে। শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি ও কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম কমতে পারে বল পয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের। ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর রয়েছে এবারের বাজেটে। দাম কমছে ইনসুলিনের, দাম কমতে পারে সব ধরনের ক্যান্সারের ওষুধেরও। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১,১৬,৭৩১ কোটি টাকা। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা ও মাথাপিছু বরাদ্দ বাড়িয়েছে সরকার। তাফিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের প্রতি। শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার
এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাদের জন্য পরবর্তী 2 কর বর্ষে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে 2025-26 অর্থ বছরে 1,16,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা বোর্ডে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনমান উন্নয়নে নিশ্চিতে বাজেটের সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ দুটোই বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়। বাজেটে বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা থেকে 650 টাকা, বিধবা ভাতা 550 টাকা থেকে 650 টাকা, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 টাকা থেকে 900 টাকায় এবং মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 থেকে 850 টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকার উন্নতি করার প্রস্তাব দিয়েছে সরকার। গণভবনকে জুলাই তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 2,528 কোটি টাকা বেশি। বাজেটে সার ও কৃষি উপকরণের জন্য প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। পরাগ আজিমের রিপোর্ট। নতুন অর্থ বছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ 7,224 কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে 20,891 কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 6,333 কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটের চেয়ে পরিচালন ব্যয় 70 কোটি টাকা বাড়ানো হলেও উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ 2,458 কোটি টাকা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নতর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধের পাশাপাশি সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে 59টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। চলমান বৈশ্বিক তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগ বুঝিয়ে দিচ্ছে হুমকিতে রয়েছে সভ্যতা। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিচালনে মোট বরাদ্দ 2,144 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় বেড়েছে 62.11%। বাজেটে উন্নয়ন সম্পৃক্ততায় বরাদ্দ রাখা হয়েছে 1,380 কোটি 48 লাখ টাকা, যা গত অর্থ বছরের তুলনায় কমেছে 52.72%। আর পরিচালন খাতে 763 কোটি 52 লাখ টাকা বরাদ্দ থাকলেও আগের বছরের তুলনায় কমেছে 4.5%। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ভাষাঞ্চর ও কক্সবাজারের পরিবেশ প্রতিবেশের ক্ষতি নিরূপণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি,
উপকূলীয় ইকোসিস্টেম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব ট্যুরিজম, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, সবুজ বেষ্টনী তৈরি ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত বাজেটে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত সরকার বাজেটের আকার বাড়াতে বাড়াতে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যেখানে রাজস্ব আয়ের সাথে ব্যয়ের কোনো সম্পর্ক ছিল না। সেই প্রবণতা থেকে অন্তর্বর্তী সরকার বের হয়ে আসতে পারেনি বলেও মন্তব্য করেন আমির খসরু। বাজেটের সাইজটা যে বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয়, তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরও ছোট হওয়া উচিত ছিল। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ভালো পদক্ষেপ থাকলেও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি জানান, মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রস্তাবিত বাজেটে। এই বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মন্তব্য বিশ্লেষকদের। কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো একটা হোলিস্টিকভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে। বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বিনিয়োগ, ডুইং বিজনেস, পরিবেশ উন্নয়ন, সিএমএসই এবং ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এসব পদক্ষেপ বাজেট বিবেচনা করা হলে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ইতিবাচক ধারায় ফিরত বলে ঢাকা চেম্বার মনে করে। যে বাজেটটা পেশ করা হয়েছে সেটা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হয় কিনা, তার জন্য সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে সবারই আমার করি অবদান থাকা দরকার। কাজে আমরা চেষ্টা করি কীভাবে বাজেটটাকে প্রতিফলন ঠিকমতো এক্সিকিউট করা যায়, যাতে আমাদের জনসাধ্য উপকৃত হয়। বাস্তবায়নের ক্ষেত্রে ডিপেন্ডস অন দ্য সিনসিয়ারিটি যারা রেভিনিউ কালেকশন করবে, বাট একটা হিক্যাপ থাকবে, বিকজ একটা নির্বাচন তো ফেস করতে হবে। তো আশা করি সম্ভব হবে, বাট চ্যালেঞ্জ আছে। দর্শক, এবার অন্যান্য সংবাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, রাজনীতি বিভেদ সৃষ্টির জন্য নয়, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক। বিকেল 4:30 থেকে শুরু হওয়া বৈঠকে 30টি রাজনৈতিক দল অংশ নেয়। সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি, এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি
জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া। মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে, আদৌ নির্বাচন হবে কিনা। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন। 3টি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। এমন কোনো নির্বাচন আমরা চাই না যে নির্বাচন পেশি শক্তি কালো টাকার প্রভাবে প্রশ্নবিদ্ধ হয়। সবাইকে ঐক্যবদ্ধ করতে আরও আলোচনা হবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। ঈদের ছুটির পরে আমরা প্রায় প্রতিদিনই আলোচনা অব্যাহত রাখতে চাই। আপনাদের পক্ষে সম্ভব হলে আমাদের দিক থেকে সেই আগ্রহ, ইচ্ছা, পরিকল্পনা আছে। ঐক্যমত্য কমিশন বলছে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বন্দোবস্ত হয়েছে তার সুফল ধরে রাখতে কমিশনের সফল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে স্বল্প পরিসরে পশু বিক্রি চলছে। হাটে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। দ্রুতই হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকির আদনানের রিপোর্ট। তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটে মাঝারি আকারের বেশ কয়েকটি দেশীয় প্রজাতির গরুর দেখা মিলল। 85,500 চাইছিলেন কত? 1,15,000 দেখার জন্য জাস্টিফাই করতেছি, দেখি কি হয়। মোহাম্মদপুরের বসিলা হাটে বিভিন্ন আকারের পশু উঠেছে। গরুটার দাম আমি চাচ্ছি আসলে 350। 3,50,000। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি হলে 2,50,000। আর বাকি ওই এগুলোর দাম? ওটাও 2,50,000। আর ওইগুলো একটু কম হবে। ওগুলো কত করে? এগুলো 2,20,000 আছে, 2,10,000 আছে। দাম চেয়েছিল 1,40,000 টাকা, আমরা কিনেছি 1,18,000 টাকা দিয়ে। হাটের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এখানে র্যাব, ডিবি আছে, আর্মি আছে, আর্মি ক্যাম্পও আছে, পুলিশ আছে। হাটের যে চতুর্দিকের যেই রাস্তা এবং হলো হাটের ভিতরে এখানে কোনো রকম প্যাক কাদা কোনো কিছুই নেই। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় কয়েকটি শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ সহ 120টি দেশের হাজিরা হজ পালন করবেন। এবছর বাংলাদেশ থেকে ভিআইপি হজ যাত্রী না থাকায় স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করছেন হজের সাথে সংশ্লিষ্টরা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বুধবার হজ পালনের জন্য যাত্রা করার কথা থাকলেও বেশিরভাগ হজযাত্রী মঙ্গলবার রাতে পবিত্র কাবা ঘরে এশার নামাজ আদায় করে যাত্রা করবেন মিনার উদ্দেশ্যে। দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। আমরাও দোয়া করব দেশবাসীর জন্য। মিনা যাত্রার আগেই হজযাত্রীদের লাগেজ পৌঁছে দিতে উকালা কোম্পানিকে 24 ঘন্টা সময় দিয়েছে হজ মিশন কর্তৃপক্ষ। তো হেরামের আশেপাশে সবসময় নামাজের কারণে বিভিন্ন কারণে সবসময় গাড়ি ঢুকানো যায় না বিভিন্ন হোটেলে। এই কারণে মূলত একটু লেট। আশা করতেছি আগামী 24 ঘন্টার মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সরকারি অর্থ ব্যয় করে কাউকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়নি, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবছরের প্রথম সরকারি অর্থ ব্যয় আমরা কোনো অতিথিকে হজে আনি নাই। কেবলমাত্র আমার মন্ত্রণালয়ের সাথে যারা সংশ্লিষ্ট কর্মরত তাদেরকে এনেছে। ক্রাইটেরিয়া মেনটেন করে যাদের এখানে আনা এসেনশিয়াল আমরা তাদেরকে মাত্র এনেছি। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাব।
বিড়ম্বনাগুলো এখানে হয় বিএপি ট্রিটমেন্টের নামে, সেটি এবার নাই। অবশ্যই এর সুফল আমরা পাচ্ছি। ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের হজযাত্রীদের দিকে মনোযোগ দিচ্ছেন। আমরা হাবের পক্ষ থেকে সর্বতভাবে ওনাদেরকে সহযোগিতা সুষ্ঠুভাবে হজ সম্পন্নের আশা করছেন সংশ্লিষ্টরা। এক একজন ভিআইপির পিছনে 3 থেকে 4 জন হজ কর্মী সহায়তাকারী। এবছর কিন্তু এর ব্যতিক্রম, এমনটাই প্রত্যাশা করছেন প্রতি বছর হজের সাথে সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা হজ মিশন থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। রাজধানীতে উদ্বোধন হলো ইটালিয়ান স্বাদের নতুন সংযোজন পিৎজা দা ওয়ালি। গুলশান 2-এর 54 নম্বর রোডে অবস্থিত রেস্তোরাঁটি ইটালির সিসিলি অঞ্চলের প্রামাণিক স্বাদ নিয়ে এসেছে খাদ্যপ্রেমীদের জন্য। বিভিন্ন স্বাদের পাস্তা, লাসাগনা, পিৎজার সমারোহ এই রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি একখণ্ড ইটালির ছায়া নিয়ে এসেছে বলে জানিয়েছেন ইটালিয়ান রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো। সৈয়দ মাধিও আদিতের রিপোর্ট। ইতালিয়ান পিৎজা শুধুমাত্র একটি খাবারই নয়, বরং এটি ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে প্রতিটি উপকরণ, প্রস্তুত প্রণালী ও পরিবেশনায় ইতিহাস ও ঐতিহ্য একসঙ্গে মিশে আছে। খাঁটি ইতালিয়ান পিৎজা ও পাস্তার স্বাদ নিতে রাজধানীতে উদ্বোধন হলো পিৎজা দা ওয়ালি। রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ওয়ালিউল্লাহ, যিনি দীর্ঘ 15 বছর ছিলেন ইতালিতে। রেস্তোরাঁটিকে একখণ্ড ইতালি বলে মন্তব্য করেছেন রেস্তোরাঁয় আগত বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশি বিদেশি নাগরিকরা। We are very happy of having this event and having Pizza da Wali here. Always Italian food is like a party for us. Wali lived in Sicily, my island, for over 12 years, learning the spirit of the Italian cuisine, and he brought it straight to Dhaka to improve our quality of life. Onek Donnobad Wali. Yeah, Wali is a great guy. He lived in Italy for many years. He brought to Dhaka Italian cuisine, Italian food, and I'm happy that he opened this restaurant here in Gulshan too. পিৎজা দা ওয়ালি শুধুমাত্র একটি রেস্তোরাঁই নয়, যেটার গল্প শুরু হয়েছিল ইতালির সিসিলি গ্রামে, যা এখন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে, যেটি ভোজন রসিকদের জন্য হতে পারে অনন্য স্বাদের নির্ভরযোগ্য। সৈয়দ মাদিহা আদিত, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার কৃষি সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু প্রস্তুত করা হচ্ছে। গাইবান্ধা ও কুড়িগ্রামে খামার এবং ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে গরু। সম্পূর্ণ দেশীয় পদ্ধতি অনুসরণ করে খামারিরা গরু লালন পালন ও মোটা তাজা করছেন। ফারুক হোসেন ও শ্যামল ভৌমিকের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধা ও কুড়িগ্রামে কোরবানির জন্য ছোট বড় সব খামার ও ব্যক্তি পর্যায়ে গরু প্রস্তুত করা হচ্ছে। সম্পূর্ণ দেশি পদ্ধতি অনুসরণ করে খামারিরা এসব গরু লালন পালন ও মোটা তাজা করছেন। 1 বছর কম বয়সের গরুগুলো নিয়ে আমরা কিনি, কেনার পরে যেটা 7 গরু, সেটা প্রায় 12-13 মন 14 মন হলে আমরা সেটা বিক্রি করি। দেশিভাবে যেভাবে গরু লালন পালন করা হয় এইভাবে পালন করি। আমাদের এখানে কুরবানির জন্য এখনো প্রায় 35টা ষাঁড় আছে। ছোট সাইজ থেকে শুরু করে মোটামুটি রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায়, এই জন্য এটা অনেক পরিচিত একটা খামার। খামারিরা বলছেন কুড়া, ভুসি, খড় সহ পশু খাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচ বেড়েছে। যেহেতু সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে আমরা বিশেষ ব্যবস্থাপনায় শতাধিক খাসি এবং শতাধিক গরু আমরা তৈরি করছি। সঠিক নিয়ম মেনে পশুপালন ও মোটাতাজাকরণে খামারিদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করছি, তারা যেন নিষিদ্ধ ঘোষিত স্টেরয়েড ঔষধ এবং মোটাতাজা করার জন্য অসাধু উপায় অবলম্বন না করে, সুষম খাবার খাবে, গরুকে বাড়তি ভাইরাস রোগে যেন আক্রান্ত না হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় কোরবানির জন্য 1,26,305টি পশুর চাহিদা রয়েছে।
বিক্রির জন্য প্রস্তুত রয়েছে 96,277,টি কোরবানি উপযুক্ত পশু। কুড়িগ্রামে 2,80,000 পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে 57,000 পশু। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ময়মনসিংহের বিভিন্ন নদ নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদীর গতিপথ পরিবর্তন সহ হুমকিতে বেশ কয়েকটি সেতু। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই এমন পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চললেও প্রশাসন নীরব। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করছে প্রশাসন। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবেই অবৈধ মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। ভাঙছে নদীর পাড়, ফল ফসল ভরা জমি, বসতবাড়ি, সেই সাথে ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন। জরিপ কাজ শেষ করে সুইং পদ্ধতিতে বালু উত্তোলনের নিয়ম, যে নদীগুলো থেকে বালু উত্তোলন করা হয়, তারা কোনো নিয়ম নীতি না মেনেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে। ইজারার টাকার দিকে নজর দিতে যে সঠিক প্রক্রিয়ায় যে নদী খননের যে বিষয়টি, সেটি ভেস্তে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আগে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু তুললেও প্রশাসনের নজরদারির অভাবে পরিবেশ বিধ্বংসী এই কাজ চলছে দিবালোকেই। বালুর একটি বিশাল বাণিজ্য শুরু হয়েছে। কারা করছে, কিভাবে করছে, সমস্ত কিছুই এই সরকারের নলেজে আছে, কিন্তু আশ্চর্য বিষয়গুলো বন্ধ হচ্ছে না। নদীটি আরো ক্ষত হয়ে যাচ্ছে, খননের কারণে নদীটি দুর্বল হয়ে যাচ্ছে। ক্ষতির মুখে নদী পারাপারের ব্রিজ সহ পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি পরিবেশবাদীদের। নদীগুলো ভাঙনের সম্মুখীন হয়ে পড়েছে বলে আমাদের বিশ্বাস, এবং আজ হোক কাল হোক এই নদীগুলোর উপরে যে ব্রিজ আছে, ব্রিজগুলো থাকবে বলে আমাদের মনে হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যারা অবৈধ বালু উত্তোলনকারী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নির্দেশনা দেবে। জীবন জীবিকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, শেষ করব সংবাদ, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসার ও সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ। কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রধান উপদেষ্টার আহ্বান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চান রাজনীতিবিদরা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।